সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। 12 ফেব্রুয়ারি একটি ঐতিহাসিক নির্বাচনের পর দিন যত যাচ্ছে পাল্টে যাচ্ছে রাজনীতির হালচাল। রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন নতুন সমীকরণ, বাড়ছে বিভাজনও। বিশেষ করে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নকে ঘিরে সংসদের উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজপথেও। বিষয়গুলো নিয়ে সরকার ও বিরোধী দলের টানাপোড়েনের মধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে আবার ছাত্র রাজনীতি। জামায়াত সহ 11 দলের জোটের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে ছল চাতুরি করছে সরকার। অন্যদিকে জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বিরোধী দল। সরকারের পক্ষ থেকে এই অভিযোগও করা হয়। যদিও আজকে যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যেও একই কথা উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। বিএনপির উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত করতে অপচেষ্টা করছে মুক্তিযুদ্ধ বিরোধীরা। বলেন, দেশে আর কাউকে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেওয়া হবে না। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ। যদিও এর আগে এপ্রিলে শেষ দিকে সহরওয়ার্দীতে এক সমাবেশের নাহিদ ইসলাম অর্থাৎ এনসিপির আহ্বায়ক এবং সেই সাথে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, প্রয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের চেতনা রক্ষায় আবারও গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হবে। এখন প্রশ্ন হলো, গণভোটের রায় নিয়ে বিভ্রান্ত কারা, জনগণ নাকি রাজনীতিকরা? দর্শক, আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে। তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, যেহেতু আজকে প্রথমবারের মতো আমাদের স্টুডিওতে এসেছেন, ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। ডাক্তার রাকিব আল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম দিন আসার জন্য। সেই কারণে অভিনন্দন জানাচ্ছি আপনাকে। ডানে আছেন আমাদের ব্যারিস্টার আল মামুর রাসেল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার আল মামুর রাসেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম, গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু আজকে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে অর্থাৎ তার বক্তব্যে এই কথাটি উঠে এসেছে। যদি একটু যেতে চাই ডাক্তার রাকিব আল হাসানের কাছে, একটু যেতে চাই। রাকিব আল হাসান, যদি এইভাবে বলি, গণভোটের রায় নিয়ে ছল চাতুরি করছে সরকার, 11 দলের অর্থাৎ জামায়াত সহ 11 দলের জোটের পক্ষ থেকে এই ধরনের অভিযোগগুলো করা হয়, কিন্তু আজকে আবার প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি নিজেই বলছেন যে গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী, তাদের থেকে সতর্ক থাকার জন্য জনগণকে আহ্বান জানিয়েছেন। আসলে গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টা দুপক্ষ থেকে আসছে, আসলে বিষয়টা কি আসলে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। বিভ্রান্ত তো আসলে দুই পক্ষে না, এক পক্ষে ছড়াচ্ছে। দেখুন, গণভোটের বিষয়টা হচ্ছে কি, যখন আমাদের 12 ফেব্রুয়ারিতে একই সাথে আমাদের দুটি মোটামুটি ইলেকশনে হলো, একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ ইলেকশন। জাতীয় সংসদ ইলেকশনে এখানে নির্বাচনে সেখানে ব্রুটাল মেজরিটি পেয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং বিরোধী দল হিসেবে রয়েছে জামাতের নেতৃত্বে 11 দলীয় জোট। আর এর বাইরে আপনি গণভোটের 70% হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে। তো এখানে বিএনপি গণভোটের পক্ষ থেকেও সর্বশেষ তারেক রহমানও নিজেই ইলেকশনের আগে তিনি নিজেও ভোট চেয়েছেন এবং গণভোটকে হ্যাঁ জয়যুক্ত করার জন্য, এবং তিনি কথাও বলেছেন যে আপনারা যে জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, প্রত্যেকটি দল, রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, তখনও কিন্তু এনসিপি স্বাক্ষর করেন, এনসিপি পরে করেছিল, যাই হোক হতে পারে। তো যারা স্বাক্ষর করেছিল তাদের এর ভিত্তিতে আমরা আসলে বাস্তবায়ন করতে চাই, আপনি তার পক্ষ হ্যাঁ ভোট দিন। এবং এর আগেও কিন্তু আপনি দেখেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বা নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র জনাব মাহাদি আমিন, তারাও কিন্তু হ্যাঁর পক্ষে ভোট চেয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন ইলেকশনের পরবর্তী সময়ে যে দেখুন 1 মাসের মধ্যে আমাদের 1 মাস ক্যালেন্ডার দিবস, পঞ্জিকা দিবসের মধ্যেই অধ্যাদেশগুলোকে, বেশিরভাগ অধ্যাদেশগুলোকে আইনি পরিণত করতে হয়েছে, কিছু পেন্ডিং রাখা হয়েছে, 4টা বাতিল করা হয়েছে। তো শুরু থেকেই সরকারকে একটা চাপে ফেলার একটা চেষ্টা, যে সরকার গণভোটকে প্রত্যাখ্যান করেছে, গণভোট মানতেছে না, এই জাতীয় স্টিগমাটাই সরকারকে চাপিয়ে দেওয়া হচ্ছে শুরু থেকেই। একটা প্রবণতা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং এই ধরনের কথাবার্তাও আসতেছিল যে আপনারা 51% বড়াই দেখাচ্ছেন কেন, 70% কেন ইগনোর করতেছেন। আবার এই ধরনের কথাবার্তা বলছিল যে আপনারা যদি 51% বড়াই দেখে আপনারা গণভোটকে তুচ্ছতাচ্ছিল্য করেন, তাহলে কিন্তু আমরাও কিন্তু আপনাদের 70% যদি তুচ্ছতাচ্ছিল্য করেন, তাহলে আমরা 51% তুচ্ছতাচ্ছিল্য করবো। তো এই জাতীয় জিনিসগুলো কিন্তু ধরেন চলে আসতেছিল গত 2 মাস ধরে, এই জিনিসগুলো খুব ক্রমান্বয়ে চলে আসতেছিল এবং আমাদের এগুলাকে ফোকাস করতে জের ধরে কি ক্রমশ রাজনীতি জটিল হচ্ছে কিনা? জটিল হচ্ছে ধরেন
জটিলের ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার বিরোধী দল তো বারবার হুমকি দিচ্ছে যে আমরা মাঠে নামবো, বিক্ষোভ করব, সমাবেশ করব, গণঅভ্যুত্থানে ডাক দিব, অনেক ধরনের নানা ধরনের ট্যাগিং বলেন, ফ্রেমিং বলেন, হুমকি দামকি সব কিছু চলে আসতেছিল। এবং যেটা করতে যায় আসলে হয়েছে কি ধরেন আমাদের কিছু ম্যান্ডেটরি জিনিস শুরু থেকে একটু দৃষ্টিগোচর হয়েছিল। যেমন শুরুতেই জ্বালানি ইস্যুটা খুব শুরুর দিকে এভাবে আসেনি, তারপরে হামের ইস্যুটা, কিংবা এখন বাজেটের সময় ঘনিয়ে আসছে। তো এই জাতীয় জিনিসগুলোর কারণে ধরেন যেখানেই প্রাইম মিনিস্টার যাচ্ছে বা যেখানে বিএনপির সিনিয়র মন্ত্রীরা যাচ্ছে তারা কিন্তু এই ধরনের কথাবার্তাগুলো শুনতে হচ্ছে যে আপনারা কি গণভোট প্রত্যাখ্যান করছেন কিনা, গণভোট কি বাস্তবায়ন হবে কিনা, মানে মানুষের মধ্যে একটা শঙ্কা তৈরি করে দেওয়া হচ্ছে। এটা মানে আমি বলবো যে কোনো আর্টিফিশিয়াল সংকট। তো সেই জায়গা থেকে ধরেন আজকে প্রাইম মিনিস্টার উনি খাল খনন কর্মসূচিতে উনি যশোরে গেলেন, সেখানেও উনি তখন এটাকে আরো একটু ক্লিয়ার করলেন আর কি। তো এটাকে আসলে আমি মনে করি না যে চেষ্টা করলেও কিন্তু এখন গত 2-3 দিন আগে তো আসলে জ্বালানি নিয়ে একটি সর্বদলীয় সংসদীয় কমিটি হয়েছে। তো আমি মনে করি ধরেন এটা ইতিবাচক একটি হ্যাঁ বিষয়। ডেফিনেটলি ইতিবাচক। এবং আমরা মনে করি ধরেন এই জিনিসগুলো রাজনীতির মাঠে তো আসলে ইস্যু লাগবে। রাজনীতির মাঠে ইস্যু না থাকলে যেমন রাজনীতিবিদরাও মানে আসলে গণভোটের রায় বাস্তবায়ন না করে এটাকে একটা ইস্যু মনে করেন নাকি নতুন না, issue এটা নাকি তো আসলে না বাস্তবায়ন দাবি? বাস্তবায়ন না করা তো এরকম কোনো মানে শঙ্কা বলেন, আশঙ্কা বলেন কিংবা সম্ভাবনা বলেন কোনো কিছুই তো এখনো আসতেছে না। আর ব্যাপারটা হচ্ছে ধরেন জুলাই সনদের বাস্তবায়নের জন্য 180 দিনের একটা ফ্রেমওয়ার্ক রয়েছে। সুতরাং মাত্র সরকার বয়স গেল 2 মাস। তো আমরা 180 দিন পর্যন্ত ওয়েট করি। 180 দিন পর্যন্ত যদি স্বাক্ষরিত জুলাই সনদ, বিএনপি সরকার বারবারই বলছে তারা এই সনদটি তারা অক্ষরে অক্ষরে গুণাক্ষরে অক্ষরে অক্ষরে তারা পালন করতে চায়। করবে, হ্যাঁ। যদি না করে তখন তাকে আপনি প্রশ্ন করতে পারেন। আগে তো আপনি স্পেকুলেশনের ভিত্তিতে আপনি বলতে পারেন না যে সরকার এটা মানতেছে না, এটা করবে না, করতেছে না। তার মানে তাকে যদি এভাবে বলি জামায়াত সহ 11 দলের যারা রাজপথে নামছে দেশকে অস্থিতিশীল করবার চেষ্টা আমি এভাবে ডিরেক্টলি বলতে চাই না যে অস্থিতিশীল করতে চাই, বাট এটা হচ্ছে রাজনীতিক একটা ইস্যু খোঁজা এবং রাজনীতি ইস্যু করে করে সরকার দলকে চাপে ফেলানো। জি, ধন্যবাদ আপনাকে। একটু যেতে চাল মামুনুর রাসেলের কাছে। আল মামুনুর রাসেল আজকে যশোরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বেশ কিছু কথা বলেছেন। আমি যদি একটু একটু করে কোট করি, গণভোটের রায় ভিন্ন খাতে নিতে চাইছে কিছু রাজনৈতিক দল, যারা জুলাই সনদকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায় তারা সফল হলে জনগণের কর্মসূচি ব্যাহত হবে, তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি বলেছেন প্রধানমন্ত্রী 5 আগস্টের গণ অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন জনগণ ইতিমধ্যে প্রমাণ করেছে তারা তাদের ইচ্ছাকে উপেক্ষা করার চেষ্টা মেনে নেয় না। যেভাবে জনগণ 5 আগস্ট উপযুক্ত জবাব দিয়েছে, ভবিষ্যতে কেউ তাদের ভাগ্য নিয়ে খেলতে চাইলে তারা একইভাবে জবাব দেবে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5 আগস্টের মতো জবাব দেবে জনগণ। প্রধানমন্ত্রী হিসেবে এখন যে সম্ভবত গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যেহেতু রাজপথে আন্দোলন করছে 11 দল বা জামায়াত দল, তাদেরকে এই ইঙ্গিতটা করেছেন 5 আগস্টের মতো উপযুক্ত জবাব দেবে বলে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনি কি বলবেন? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট ডাক্তার রাকিব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা দর্শক আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমাদের প্রধানমন্ত্রী উনি মাঝে মধ্যেই কিছু বক্তব্য দেন আর কি। হ্যাঁ, উনি তো সবসময় বক্তব্য দেন না, মাঝে মধ্যে বক্তব্য দেন। এবং উনি যেখানে সবসময় দেন না মানে? যেখানে আমি বলছি মানে যেখানে দেওয়ার কথা ওই জায়গায় দেন না, যেখানে দেওয়ার কথা না ওই জায়গায় উনি দেন। কেমন? সংসদে উনি সংসদীয় দলের প্রধান, সরকারি দলের প্রধান হিসেবে সংসদে বক্তব্য দেওয়ার কথা, উনি ওই সময় উনি চুপ থাকেন। এবং যেখানে উনি সব ধরনের বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই প্রধানমন্ত্রীর, সেখানে উনি বক্তব্য দেন। দেখেন, উনি হচ্ছে ফার্স্ট লেয়ারের একজন নেতা, কিন্তু উনি যখন বাহিরে বক্তব্য দেন থার্ড লেয়ারের স্টাইলে বক্তব্য দেন। কেমন? এই যে গুপ্ত, এই যে পুঙ্খানুপুঙ্খানু গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করব, কিন্তু যখন সংসদে ফার্স্ট লেয়ারে বক্তব্য আসে তখন ওই সময় উনি চুপ থাকে। দেখেন, আমি আপনাকে বলি, উনি বারবার একটা কথা বলেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, পরিপূর্ণভাবে পালন করব। আপনি আমাকে বলেন যে পরিপূর্ণ সংজ্ঞাটা কি? মানে ওনার কাছে আমার কাছে মনে হচ্ছে পরিপূর্ণ সংজ্ঞা মানে আংশিক। আপনি জুলাই সনদ মানে কি? জুলাই সনদ ওয়ার্ডার যেটা হয়েছে কখনোই নভেম্বরে, আপনি সেটা বাস্তবায়ন করবেন। অথচ জুলাই সনদের ওয়ার্ডারের মধ্যে বলা আছে যে আপনাকে যেদিন আপনি শপথ গ্রহণ করবেন আপনাকে 2টা শপথ গ্রহণ করতে হবে। একটা শপথ হচ্ছে আপনার গণপরিষদের শপথ, আর একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি শপথ, আর একটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শপথ। জুলাই সনদ ওয়ার্ডারে বলা আছে আপনি পুঙ্খানুপুঙ্খে পালন করবেন, আপনি বলেছেন। তাহলে জুলাই সনদ ওয়ার্ডারে বলা আছে 2টা শপথ দিতে হবে। আপনি একটা নিলেন, আরেকটা নিলেন না। তার মানে মর্নিং শোজ দ্য ডে, আপনি প্রথম দিনেই আপনি জুলাই সনদকে কি অবজ্ঞা করলেন। এক, দ্বিতীয় হচ্ছে জুলাই সনদে ওনারা সচিবালয় অধ্যাদেশের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দেন নাই। তার মানে এটা ওনাদের কনসেন্ট ছিল। এবং ওনাদের যে 31 দফার মধ্যে সচিবালয় অধ্যাদেশ করবেন 31 দফার একটা অংশ। এবং কি ওনার যে সর্বোচ্চ 7 দিন আগে যে ইস্তেহার দিয়েছেন সেই ইস্তেহারে বলা আছে যেহেতু আপনি জানেন সচিবালয়, সুপ্রিম কোর্টের সচিবালয়টা অন্তর্বর্তী সরকার আমলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। ওনারা বলেছেন 7 দিন আগে বলেছেন আমরা এটাকে আরো শক্তিশালী করব।
তার মানে ওনারা এসে সচিবালয় অধ্যাদেশটা বাতিল করে দিলেন, মানে যে সচিবালয় প্রতিষ্ঠিত হয়ে গেছে সেটাকে ওনারা বাতিল করে দিলেন। তাহলে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন আপনি কিভাবে করলেন? আপনি প্রথম দিনে শপথ নিলেন না? আমি আসলে আইন কি, মানে আমার কাছে মনে হচ্ছে যেন এই মানে ওনাদের ব্যাপারটা হচ্ছে ওনারা চোখ বন্ধ করে এই কুকিলের মতো চোখ বন্ধ করে বলে যে কেউ আমি দেখছি না, মানে কেউ আমাকে দেখছে না। আমি শ্রদ্ধাবাদ রাকিব ভাইকে একটা প্রশ্ন করব। এই যে ধরেন এই যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দ্বিকক্ষ বিশিষ্ট ওনারা বলেছেন পার্লামেন্ট করবেন। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আমাদের যেই জেনারেল অ্যাসেম্বলি আছে সেই জেনারেল অ্যাসেম্বলি কি দ্বিকক্ষটাকে প্রতিষ্ঠা করতে পারবে? একটু আমাকে রাকিব ভাই আপনি একটু আমি উত্তর দিব, আপনি শেষ করেন, আপনি শেষ করেন। আমি আপনাকে বলি, দ্বিকক্ষ বিশিষ্ট, আপনি জানেন 1989 সালে এরশাদের আমলে, 1989 সালে আমাদের এরশাদের আমলে আমাদের এই যে জেনারেল অ্যাসেম্বলি মানে সংসদে একটা পাস হয়েছিল যে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনগুলো বিভিন্ন বেঞ্চ বিভিন্ন বিভাগে যাবে। ওই সময় একটা রিট হয়েছিল, এটা হচ্ছে আনোয়ার চৌধুরী ভার্সেস স্ট্রেট। সেই 89 সালে রিটের মধ্যে প্রথম রিটটা খারিজ করে দিয়েছে হাইকোর্ট ডিভিশন। এরপর অ্যাপ্লাইড ডিভিশনে গিয়ে অ্যাপ্লাইড ডিভিশন আমাদেরকে কিছু বেসিক স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে। যেহেতু আমাদের দেশটা ইউনিটারি গভর্নমেন্ট, আমাদের দেশটা ফেডারেল গভর্নমেন্ট না, প্রাদেশিক গভর্নমেন্ট না, সেহেতু আপনি বিভাগীয় শহরে নিতে পারবেন না। যেহেতু আমাদের ওই সময় আমাদেরকে স্ট্রাকচার নির্ধারণ করে দিয়েছে 142 দিয়ে আপনি চাইলে সংবিধান পরিবর্তন করতে পারবেন না, বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে পারবেন না। তাহলে যে জিনিসটা ডিসাইডেড অ্যাপ্লাইড ডিভিশন ডিসাইড করে দিয়েছে সেই জিনিসটা আপনি যদি এখন দ্বিকক্ষ করতে চান তাহলে তো আপনি আবার ফেডারেল থেকে আপনি ইউনিটারি থেকে ফেডারেলে চলে যাচ্ছেন। তাহলে কি আপনি এই যে জেনারেল অ্যাসেম্বলি দিয়ে আপনি পারবেন না, কিন্তু আপনি গণপরিষদের শপথটা নিলেন না। কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় যে সেই সময়টা 2 মাসের সরকারকে আপনারা সময় দিতে চান না, কিন্তু একটা বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে আপনারা ইস্যু বানাচ্ছেন এবং রাজপথে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনি তো বারবার বললেন, আমার কথা হচ্ছে আপনি এখনই বলে দেন, আপনি বলে দেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন না। কিন্তু আপনি তার আগেও নির্বাচন আগেও আপনি বলেছেন আপনার সাথে প্রতারণা করা হয়েছে, তাহলে আপনি তখন বলতেন যে আমরা হ্যাঁ ভোট দিব না, আমার সাথে প্রতারণা করা হয়েছে। কিন্তু আপনি তো তখন বললেন মুখে এক হ্যাঁ আর ভিতর রাখলেন না। এখনো আপনি জুলাই সনদ বলবেন যে পরিপূর্ণ বাস্তবায়ন করবেন, আবার অন্তরে কি বলছেন জুলাই সনদ বাস্তবায়ন পরিপূর্ণ করবেন, কিন্তু আপনি সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। আপনি এই দুইটা শপথ নেওয়ার কথা, যে দুইটা শপথ আপনি নিলেন না, আপনি গণভোটের অধ্যাদেশ বাতিল করে দিচ্ছেন। গণভোটের অধ্যাদেশ আপনি জানেন, গণভোটের অধ্যাদেশটা হয়েছে এটা কিন্তু আমাদের ওয়ার্ডের একটা অংশ। নভেম্বরে যে একটা ওয়ার্ডারটা ছিল সেই ওয়ার্ডারের একটা অংশ কিন্তু আপনার এই গণভোটের অধ্যাদেশ, তাহলে আপনি সেটাও বাতিল করে দিলেন। এটা রাখার কি প্রয়োজন? আমি আপনাকে প্রশ্ন করি, রাখার কি প্রয়োজন বলেন? আপনি যদি সচিবালয় অধ্যাদেশ যদি আপনি বাতিল করেন, ওটা না, গণভোট অধ্যাদেশটা যে বাতিল করলো এটা রাখার কি প্রয়োজন? আপনি গণভোট অধ্যাদেশ বাতিল করলেন কেন? এটা তো হয়ে গেছে গণভোট, হ্যাঁ হয়ে গেছে। আপনি তো গণভোট অধ্যাদেশ বাতিল করে দিলেন, এটা অধ্যাদেশটা বাতিল করছে, ঠিক আছে। এখন গণভোটটা আমি একটু বোঝার জন্য আপনাকে একাডেমিকলি আপনাকে জিজ্ঞেস করলাম। ধরেন গণভোটটা যে প্রসেসে আমাদের হয়েছে এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটি ইমার্জেন্সি মোমেন্টে হয়েছে, যার কারণে একটা স্পেশাল অর্ডার তৈরি করা হয়েছিল, তাই না? এটার আন্ডারে তো এই গণভোটটা হয়ে গেছে, তো হয়ে যাওয়ার পর এটা রাখার কি দরকার? আমাকে এটা রাখার প্রয়োজনীয়তা বলেন। আপনার গণভোট অধ্যাদেশের আলোকেই তো গণভোটটা হয়েছে। আচ্ছা বলেন না, আপনি যে সচিবালয় অধ্যাদেশের আলোকে, সচিবালয় না, আমি দুটোই বললাম এটা বলেন, আমি দুটোই বললাম। আপনার সচিবালয় অধ্যাদেশের আলোকে সচিবালয়টা প্রতিষ্ঠা হয়েছে। আপনি শেষ করি, আপনি যখন সচিবালয় অধ্যাদেশটা বাতিল করে দিলেন অটোমেটিক সচিবালয়টা বাতিল হয়ে যাচ্ছে। আমি সচিবালয়ের প্রশ্নে আসতেছি না, এটা আমার ডিফারেন্ট আর্গুমেন্ট আছে। সেম ক্যাটাগরি গণভোটটা আপনি যখন গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোটটা আয়োজন হয়েছে, কারণ আপনি জানেন আমাদের সংবিধানে গণভোটটা নেই। এখন আপনার গণভোটের যে অধ্যাদেশ হয়েছে, অধ্যাদেশটা কখন হয়? যখন আপনার পার্লামেন্ট থাকে না। তার মানে যে পার্লামেন্টটা, এটাকে নিয়ম হচ্ছে পার্লামেন্ট যখন হয় 30 দিনের মধ্যে করতে হবে, পাস করতে হবে। তার মানে আপনি যখন অধ্যাদেশটা বাতিল করে দিচ্ছেন তখন এর আলোকে যে গণভোটটা হয়েছে এটা অটোমেটিক বাতিল। কে বলছে আপনাকে? কে বলছে মানে আপনি সেটা ব্যাখ্যা দেন। আপনি কে বলছে মানে কি? মানে আপনি গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোট আয়োজন করলেন, যখন আপনি গণভোটের অধ্যাদেশের আলোকে গণভোট আয়োজন করে আপনি যখন অধ্যাদেশটা বাতিল করে দিবেন তাহলে গণভোটটাও তো বাতিল হয়ে যাবে। গণভোট বাতিল হয়ে যাবে, কে বলছে? তাহলে কিসের আলোকে গণভোটের ভিত্তি কি? গণভোটের ভিত্তিটা কি সেটা বলেন। আচ্ছা শেষ করুন, আমি বলবো গণভোটের ভিত্তিটা কি সেটা বলেন। শুনুন আমি বলি আপনাকে, মানে আপনাদের গণভোটের ভিত্তিটা কি? আপনি গণভোটের ভিত্তিটা কি আমাকে বলেন। না, আপনি নিশ্চয়ই আইনের ব্যাখ্যাটা আপনি দিবেন, ঠিক আছে? এখন ঘটনা হচ্ছে, ধরেন আমি এখান থেকে একটু শুরু করতে, আমি নোট করছি। ধরেন সে জায়গা থেকে ধরেন গণভোটটা মানে ইউজুয়ালি গণভোট হওয়ার সিস্টেমটা কি? ইউজুয়ালি গণভোট হওয়ার রেগুলার প্র্যাকটিসে গণভোট হওয়ার সিস্টেম হচ্ছে কি আপনার, যে এটা আগে পার্লামেন্টে পাশ হয়ে আসতে হবে, 2/3 পাশ হয়ে আসতে হবে। আসার পরে যদি রাষ্ট্রপতি মনে করে যে এটা রাষ্ট্রের কোনো মৌলিক জিনিসকে ভায়োলেট করতেছে বা এটাকে গণভোটে পাঠানো দরকার, তখন উনি এটাকে রাষ্ট্রপতি সাইন দিয়ে তখন এটাকে গণভোট উনি পাঠাবে, রাইট? এটা হচ্ছে সিস্টেম। কিন্তু ধরেন আমাদের যে সিস্টেমে গণভোটটা আয়োজন করা হয়েছিল
সেই সিস্টেমে হচ্ছে কি আপনার পার্লামেন্ট রাখলেন না, কিন্তু আপনার আবার সংবিধানটাকে স্থগিত করলেন না। তো এমন একটা জরুরি মুহূর্তে তখন কিন্তু যখন এই আপনার ফরেন সার্ভিস একাডেমিতে যখন সংস্কারের আলোচনাগুলো হচ্ছিল, তখন সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এই প্রস্তাবটা দিয়েছিলেন, দেখেন আমরা আসলে দুইটা গণভোটের দিকে যাই। দুইটা গণভোটের দিকে গেলে হচ্ছে কি আমাদের এই জিনিসটা খুব স্মুথলি প্রসেসটা হবে। একটা গণভোট হচ্ছে ধরেন আমরা এখানে যারা প্রতিনিধিত্ব করতেছি, আমরা তার মধ্যে আমরা 84টা দফা রেডি করলাম, রাইট? 84টার মধ্যে আমাদের 36টা এক্সিকিউটিভ, যেটাতে কোনো গণভোটের প্রয়োজন লাগতেছে না। আপনি কেউ ফ্যাক্ট না, এটা কোনো সমস্যা না। কিন্তু 48টার মধ্যেই তো আমাদের মূল ঝামেলাটা, এবং 48টার মধ্যে 30টার মধ্যেও সবাই একমত, বাকি 18টার মধ্যেই কারো দ্বিমত বলবো না, আমি ভিন্ন মত রয়েছে, তাই না? তো সেই জায়গা থেকে তাহলে আমরা একটা কাজ করি যে আসলে আমরা তো এটা ইচ্ছে করে জনগণের উপর চাপাই দিচ্ছি। তা আমরা ফার্স্ট এটা করি যে মানুষ এই সংস্কারটা চায় কিনা, ইয়েস অর নো। আগে আমরা একটা গণভোট করি, তারপরে আমাদের ইলেকশনটা হয়ে যাক পার্লামেন্টে, তখন আমরা এখন যেরকম ডিবেট হচ্ছে এই ডিবেটের মাধ্যমে যখন যেগুলো একটা কংক্রিট আলোচনা আসবে, তখন এটা অনুযায়ী আমরা নতুন করে একটা গণভোট দিতে পারি। তখন এই অ্যাবসুলেট প্রসেসটা কিন্তু মেনটেন হয়। আমি একটু যোগ করি আপনাকে, উনি যে কথা জিয়াউর রহমান সাহেব যে প্রথম এই গণভোটটা পার্লামেন্টের মাধ্যমে, না আমি বলি পার্লামেন্টের মাধ্যমে বলি আপনাকে বলি জিয়াউর রহমানের আমলে এটা আপনাকে আমাদের 4টা গণভোটে 4টা প্রেক্ষাপট ডিফারেন্ট ছিল। 4টাকে আপনি একসাথে মিলালে হবে না। না আপনি যে বললেন গণভোটটা আপনাকে সংসদে করতে হবে, বাংলাদেশের প্রথম গণভোটটা এটা কি সংসদের মাধ্যমে হয়েছে? তখন তো কনস্টিটিউশন স্থগিত ছিল। হ্যাঁ, তখন তো মিলিটারি গভর্নমেন্ট ছিল, মিলিটারি ফরম্যাট ছিল। আপনি বুঝেন পার্লামেন্টের মাধ্যমে হয়েছে কিনা আপনি বুঝেন, আপনি আমি বলেছি আপনি যে বলেন পার্লামেন্টে আপনি গণভোট পাস করবেন, আপনি সিচুয়েশনটা বুঝতে হবে। বলি পার্লামেন্ট যখন অধ্যাদেশটা কখন হয়? অধ্যাদেশ তো তখন হয় যখন পার্লামেন্টে থাকে না। হ্যাঁ, যেহেতু পার্লামেন্টটা নেই, পার্লামেন্ট আবার সংবিধান স্থগিত থাকে, পার্লামেন্ট থাকে না। হ্যাঁ বলেন, পার্লামেন্ট থাকে না, সংবিধান তো স্থগিত করা লাগে। সংবিধান স্থগিত করে নাই না, করে নাই তো আপনার সরকার করে নাই, বিএনপি তো করতে দেয় নাই। আরে কে বিএনপি করতে দেয় নাই, বিএনপি সেটা তো পরে আলাপ। আমি আপনাকে না আলাপ পরে না। আরে আপনি যখন সবকিছু মিলে আপনি জিয়া রহমানের ব্যাখ্যাটা শুনেন। আমি আপনাকে বলি, আপনি যখন কথা বলতে যখন প্রেসিডেন্টের বিষয়টা আসছে তখন আপনি আমাকে ব্যাখ্যা দিতে হবে, কথা বলতে দিতে হবে। না আমি বলি, প্রশ্নটা আপনি করলেন, আমি আপনাকে বলি, যখন আপনি বলে যে প্রেসিডেন্টকে সরাবো, তখন বলেছে ওনার সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। সেটা তো পরে আলাপ, ডিফারেন্ট শূন্যতা তৈরি হবে। আরে বাবা সেটা ডিফারেন্ট আলাপ, আমি সেই আলাপে যাচ্ছি না। আপনার এই আলাপে আমি আপনাকে বললাম যে গণভোটটা আয়োজন করেছে, কিসের আলোকে আয়োজন করেছে সেটা বলেন তো। কোনটা? জিয়া রহমান না এই গণভোট না কিসের আলোকে, কোন আইনের আলোকে? জিয়া রহমানটাকে বলি না, আপনি যেটা বলছেন শুনেন। বলেন জিয়া রহমান যে টাইমে ক্ষমতাটা নিল, তখন হচ্ছে কি ধরেন আমাদের একটা বাকশাল পরবর্তী সময় একটা অস্থিতিশীল সময় উনি ক্ষমতাটা নিলেন। জিয়াউর রহমান ছিলেন একজন মিলিটারি লোক থেকে মিলিটারি ফরমান জারি করে উনি ক্ষমতাটা নিলেন। পয়েন্টটা বুঝেন, আপনার প্রেক্ষাপটটা দেখতে হবে। তারপরে দেখুন উনি যখন ক্ষমতা নিল, তখন ছোট একেবারেই লিখিত 27টা কু হয়েছিল, টোটাল ছোট বড় মিলে 51টা কু হয়েছিল। তখন ওই টাইমটাতে যখন এই মিলিটারি শাসকরা যখন ক্ষমতাগুলো নেয়, বা যাদের হাতে মিলিটেশন ক্ষমতা থাকে একটা অকার সিচুয়েশনটাতে, তখন এই টাইমটাতে হয়তো কিন্তু বৈশ্বিক একটা স্বীকৃতির একটা ব্যাপার থাকে। তখন আন্তর্জাতিক একটা স্বীকৃতি বা জিয়াউর রহমানের এই ক্ষমতাটাকে রিকগনাইজ করার একটা প্রশ্ন ছিল। তখন উনি করলেন কি, 19 দফার ভিত্তিতে উনি যে দেশটা চালাচ্ছে, দেশটা যে 19টা দফা করে উনি তখন রাষ্ট্রটাকে রুল করতেছিল, তখন জনগণের এটাতে সম্মত কিনা উনি ব্যবহার করেছে। 19টা দফার ভিত্তিতে জনগণের দেশটা চালাচ্ছে, তার ব্যাপারে রাষ্ট্রকে জনগণকে ইয়েস অর নো বলতেছে, ওটার ব্যাপারে উনি ইয়েস করেছিলেন। তারপরে এরশাদও কিন্তু তার মিলিটারি শাসক, সেও একইভাবে গণভোটটা করেছিল। 91তে হয়েছিল কি যে আমরা রাষ্ট্রপতি শাসিত থেকে মনে হয় পার্লামেন্টারি শাসিত গেলাম। আর এবার হলো কি, ধরেন এবারে আপনার 84টা 36টা বাদ দিলাম, আপনি 48টা প্যাকেজের মধ্যে বসে দিলেন। এখন উনি বললো তাহলে বিএনপি কেন ওটাতে থাকলে বললো না যে আমার সাথে প্রতারণা করেছে, আমি মানলাম না। দেখুন এখানে 48টার মধ্যে 30টা তো বিএনপি মানে না, 30টা তো মানে। এখন সে তো ধরেন 18টার জন্য, বা তার তো নোট অফ ডিসিশন ছিল 6টার জন্য সে 30টাতে না করবে না। এই কারণে সে বারবার বলছে যে স্বাক্ষরিত জুলাই সনদটাকে আমি মানবো। এখন স্বাক্ষরিত জুলাই সনদের আদেশ কিন্তু সে শুরু থেকে ডিনাউন্স করছে। আদেশ কিন্তু এখন সে একবারও মুখ দিয়ে বলে নাই যে স্বাক্ষরিত যে সনদটা আপনি করছেন বা আদেশটা যে জারি করলেন, সে আদেশটা তো ইলিগ্যাল। কারণ আপনার রাষ্ট্রপতি কি সংবিধান বিষয়ে কোনো আদেশ জারি করতে পারে কিনা? পারে না তো। উনি আইনজীবী মানুষ, উনি বলতে পারে কিনা? এখন এই যে গোজামিলগুলা দায়ীকে, মূল দায়ী হচ্ছে সংস্কার কমিশন, মূল দায়ী হচ্ছে আলী রিয়াজ, মূল দায়ী হচ্ছে ডক্টর ইউনূসের জায়গা। এখন আমি আপনাকে দোষারোপ করতেছি না, আপনি আমাকে দোষারোপ করে কোনো লাভ নাই। কারণ হচ্ছে কি এই জায়গাটায় ওরাই সবচেয়ে বড় ফাঁকফোকরটা রেখে গেছে। এই ফাঁকফোকর রাখার কারণে হচ্ছে ধরেন এই ফাঁকফোকরকে আমি আমার প্রশ্ন হচ্ছে ফাঁকফোকর রাখার জন্য আমাদের হচ্ছে কি আজকের আমি কক্ষ বিশিষ্ট এটা কি পারবে কিনা পার্লামেন্ট এটা একটু বলেন। আমি ওটার সঙ্গে আসতে একটু টাইম দেন আমাকে। একটু বলেন দ্বিকক্ষ বিশিষ্ট। দেখুন হ্যাঁ আমি আসতেছি। হ্যাঁ দেখুন এখন দ্বিকক্ষ বিশিষ্ট হচ্ছে ধরেন দ্বিকক্ষ বিশিষ্টটা এবারে সংস্কারেতে সবাই রাজি হয়েছে। বিএনপির 31 দফাতে বিএনপি অনেক আগে থেকে বলেছে যে আমরা দ্বিকক্ষটা করব, রাইট? এবারও সবাই রাজি হয়েছে, শুধুমাত্র প্রসেসটা নিয়ে একটু দ্বিমত রয়েছে। একজন এটা কি জেনারেল অ্যাসেম্বলি পারবে না, তো আমি বলতেছি, আমি আসতেছি। ধরেন দ্বিকক্ষ বিশিষ্ট আমি দুটো উদাহরণ আপনাকে দিই। ধরেন হচ্ছে একটা হচ্ছে কি বেলজিয়াম, একটা হচ্ছে নিউজিল্যান্ড, ঠিক আছে? বেলজিয়াম যখন এটা ইম্পোজ করে, তখন তাদের এটা নিয়ে তারা 20 থেকে 25 বছর জাস্ট আলোচনা করছিল। 1970 সাল থেকে শুরু হয়েছে, 1994 সালে সেরা হচ্ছে কি এটা ইমপ্লিমেন্ট করে। তার পরবর্তী সময় এটা আবার ধাপে ধাপে আস্তে 2022 সালে পর্যন্ত বাদ করে দিয়েছে। নিউজিল্যান্ড উদাহরণ দিই, 1940 থেকে আলোচনা শুরু হয়, 1954 সালে যারা এটা বাস্তবায়ন করে।
এখন আমাদের দ্বিকক্ষ বিষয়টা ব্যাপারটা আপনাকে বলি, যেহেতু আমি ভাইয়ের কথাটা রাইট, কিন্তু ঘটনা হচ্ছে কি দ্বিকক্ষ বিশিষ্টতার সহকারে এখানে যে সংবিধানের যে মৌলিক বিষয়টা, মৌলিক বিষয়গুলোকে যে আপনি কাটাছেড়া করে আবার নতুন করে বাস্তবায়ন করবেন, কারণ হচ্ছে কি জুলাই সনদ 6 মাস পরে, আমি ধরে নিলাম স্বাক্ষরিত জুলাই সনদটাই বাস্তবায়ন হবে, 6 মাস পরে তো আপনি এটা সংবিধানে যুক্ত করতে হবে। তাহলে সংবিধানে যদি আপনি যুক্ত করতে চান তাহলে এটা কি হিসেবে যুক্ত হবে? হয় একটা অ্যামেন্ডমেন্ট অথবা তফসিল। কিন্তু এখানে বলা আছে যেহেতু দ্বিকক্ষটা আমাদের ইউনাইটেড রিপাবলিক থেকে ডুয়েল রিপাবলিকে চলে যাচ্ছে। আপনি এখানে একটা কথা বলছেন ফেডারেল গভর্নমেন্ট, আমরা এমন একটা রিপাবলিক মানে দ্বিকক্ষ বিশিষ্টে যাচ্ছি যেখানে আমরা ফেডারেল ছাড়াই দ্বিকক্ষ যাচ্ছি, রাইট? সেটা কি পারবে? পারবে না তো, এই জেনারেল অ্যাসেম্বলি পারবে? পারবে না। কিন্তু ঘটনা হচ্ছে কি রাষ্ট্রের এই নেশা চেঞ্জ করার জন্য আপনি আরেকটা এখানে মৌলিক পরিবর্তনের কথা যেখানে বলা আছে এটাতে মৌলিক পরিবর্তন চেঞ্জ করতেছেন। তো মৌলিক পরিবর্তন করার জন্য এখানে পার্লামেন্টে সবকিছু সেটেল ডাউন হওয়ার পর আরেকটা গণভোট প্রয়োজন হতে পারে। জি, এটা একটা আমি একজন সাংবিধানিক, আমি আইনজীবী লোক না, আপনি আরো ভালো বলতে পারেন, কিন্তু সাংবিধানিক ব্যাখ্যা হচ্ছে তাই। আমরা গণভোট জুলাই সনদ একটু এক পাশে রেখে একটু অন্য বিষয়ে যেতে চাই। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ঘোষণা দিয়েছেন, তিনি বলেছেন এলপিজি কার্ড দেওয়ার কথা বলেছেন। তিনি গ্যাসের সমস্যার সমাধানে মা বোনদের এবার এলপিজি কার্ড দেওয়ার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী, এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে তিনি বলছেন। আমার কথা হলো ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পর এবার এলপিজি কার্ড দিচ্ছেন প্রধানমন্ত্রী। দুটো কার্ড মোটামুটি উদ্বোধন হয়ে গেছে, এলপিজি কার্ডও দিচ্ছেন। সেই ক্ষেত্রে অর্থনৈতিকভাবে বা দেশের অর্থনীতিতে কোনো চাপ পড়বে কিনা এই ধরনের বিভিন্ন কার্ড দেওয়ার মধ্যে? জি, আমি এটাও আসছি। তার আগে এই রাকিব ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এটা স্বীকার করলেন যে আমাদের বর্তমানে জেনারেল অ্যাসেম্বলিতে থেকে বর্তমান যে সংসদ আছে এই সংসদে থেকে আপনি কখনো দ্বিকক্ষ তৈরি করতে পারবেন না। আপনাকে আবার একটা গণভোট দিতে হবে, আবার গণপরিষদ তৈরি করতে হবে। যে গণপরিষদটা আপনি শুরুতে শপথ নেওয়া দরকার ছিল সেটা আপনি শপথ নেন নাই, আবার সেম গণপরিষদ তৈরি করে আপনাকে কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করে পরবর্তীতে আপনাকে এই যে দ্বিকক্ষ জিনিসটাকে যুক্ত করতে হবে। তাহলে আপনি যে বারবার একই কথা বলছেন যে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করব, আপনি পারবেন না। আপনি জুলাই এই 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 জেনারেল অ্যাসেম্বলি দিয়ে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে পারবেন না। যেভাবে আপনি এই যে পুঙ্খানুপুঙ্খানু পারবেন না, শুরুতেই বললাম সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিলেন, মানে সচিবালয় শেষ, তাহলে তো আপনি পুঙ্খানুপুঙ্খানু হলো না, পুঙ্খানুপুঙ্খানু তো হলো না। সচিবালয় তো প্রতিষ্ঠিত জিনিস আপনি বাতিল করে দিলেন। এখন এবার আসি আপনার এই বিষয়ে আসি। দেখেন আমাদের এই আগের শেখ হাসিনা সবসময় আমাদেরকে অল্টারনেটিভ অপশন দিতেন সবসময়। এ ধরেন হচ্ছে আপনার মাংস বলে মাংস না খেয়ে আপনারা কাঁঠাল দিয়ে রান্না করেন, পেঁয়াজু নেই আলু দিয়ে বানান, মানে পেঁয়াজুর বদলিতে বলে আলু, পেঁয়াজ নেই তাহলে আলু দিয়ে বানান, বেগুনি না হলে কোমরানু বানান, আমাদেরকে অপশন দিত। আমাদের বর্তমানে প্রধানমন্ত্রী আমাদেরকে সে অপশন দেয়। আপনার ফুয়েল নাই তো ফুয়েল কার্ড দিবে, আপনার এলপিজি নেই আপনি এলপিজি নেই কোন আপনি এলপিজি কার্ড দিবেন। আপনি শুধু কার্ডময় বাংলাদেশটাকে করে ফেলেন। কেমন দেখেন, এলপিজি উনি আসার পরে 1300 টাকার এলপিজি 1940 টাকা হয়েছে, 640 টাকা আপনি বৃদ্ধি করলেন, 640 টাকা আপনি বৃদ্ধি করলেন। এলপিজি সবাই ব্যবহার করে, গরিব থেকে সবাই ব্যবহার করে। আপনি হয়তো কার্ড দিলে কি দিবেন, 500 টাকা দিবেন, হয়তো প্রতি পরিবারকে 500 টাকা দিবেন। তাহলে আপনি বৃদ্ধি করলেন 640 টাকা, আপনি তাকে দিলেন কত টাকা, 500 টাকা আর 140 টাকা তো দিতে পারে। আপনি তো পুরো বছর ধরে আপনি দিবেন, আপনি কি 500 টাকা বেশি দিতে পারবেন না, আপনি দিলেন। এই যে একটা দেখেন আমাদের, আমি একটা গল্প বলি আপনাকে। একটা লোক গ্রাম থেকে শহরে আসে, শহরে এসে শহরে বিল্ডিং গুনতেছে, 1 তলা 2 তলা 3 তলা এইভাবে গুনতেছে। গনার পর সে 35 তলা বিল্ডিং কাউন্ট করেছে। কাউন্ট করার পরে পাশে এক বুদ্ধিমান লোক এসে দেখলো যে এটা হাম্মক লোক, যে এই তুমি যে গুনছো তুমি জানো প্রত্যেকটা গণার জন্য 1 টাকা করে দিতে হবে। তো তখন যে গ্রাম থেকে আসে সে বলছে হ্যাঁ আমি তো মাত্র 15 তলা গুনেছি। সে বলছে আরে আমি কত চালাক, আমি মাত্র 15 তলা গুনেছি। তখন বলে যে ঠিক আছে তাহলে 15 টাকাই দাও। তখন সেই মানিব্যাগ থেকে বের করে বলছে দেখো তো আমার কাছে 10 টাকার বেশি নেই। তখন এবার ওই বুদ্ধিমান লোক বলছে এক কাজ করা যাও, এই করো, তোমাকে আমি তুমি 10 টাকাই দাও, 5 টাকা তোমাকে আমি ডিসকাউন্ট দিলাম। ব্যাপক খুশি হয়ে গেছে, বউকে কল দিল, বউ আর আমি তো একটা চালাকি করছি, ব্যাপক লাভ করেছি। কি লাভ করছি, 35 টাকা যেখানে দেওয়ার কথা সেখানে আমি দিয়েছি মাত্র 10 টাকা। প্রথমে 15 টাকা কম দিয়েছি, এরপরে আবার 5 টাকা কম দিয়েছি। আপনার এই কার্ডটাও একই। আপনি মানুষকে দেখাচ্ছেন যে আমি আপনাকে কার্ড দিব, কিন্তু আপনি অলরেডি 640 টাকা বৃদ্ধি করে ফেললেন। আপনি দেখেন আমাদের আমি আপনাকে বলি, শুরু থেকে আমাদের সরকার আমাদের সাথে কি প্রতারণা করেছে দেখেন। শুরু থেকে বলে যে আমাদের তেলের কোনো ঘাটতি নেই, শুরু থেকে আমাদেরকে বলেছে আমাদের ব্যাপক মজুদ আছে, আমরা কখনো বাড়াবো না। ওনারা বলেছে ওনাদের 60টি সফলতার মধ্যে একটি সফলতা হচ্ছে ওনারা তেলের দাম বাড়াবে না বলেছে। অথচ ওনারা বলেছে আমাদেরকে নাকি 161 কোটি টাকা করে ওনারা ভর্তুকি দিয়েছেন। ওনারা ভর্তুকি দেন না। ওনারা কি করেছেন জানেন, ওনারা করেছেন আমাদের বিপিসি
আমাদের যে বাংলাদেশ পেট্রোলিয়াম পেট্রোলিয়াম কর্পোরেশন। কর্পোরেশন, বিপিসি হচ্ছে বাংলাদেশের যত লাভজনক কোম্পানি আছে তার মধ্যে অন্যতম কোম্পানি হচ্ছে এটা। গত বছর 51,000 কোটি টাকা লাভ করেছে। সেখান থেকে আপনি এই ভর্তুকিটা আপনি দিয়েছেন। তো আপনি যে জনগণকে ভালোবাসতেন, আপনি আরেকটু ভর্তুকি দিতেন। আপনি তো লাভ থেকে দিচ্ছেন, আপনি তো আপনার নিজস্ব এই থেকে দিচ্ছেন, লাভ থেকে ভর্তুকি দিতেন আপনি, না করে আপনি হুট করে বৃদ্ধি করলেন। বৃদ্ধি করার কারণে প্রত্যেকটা জায়গায় এটা প্রভাবটা পড়ছে। আলমগীর হোসেন, তাহলে আপনি যে শুরু থেকে বৃদ্ধি করার কারণে একটা সুবিধা তো পেয়েছে, এই উদ্যোগটার সুবিধা পেয়েছে, বিশেষ করে যদি বলি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সারি তো কমে গেছে, এটা তো অন্তত পেয়েছে, মানুষ ভোগান্তি কমে গেছে। আপনি যখন যারা এতদিন পর্যন্ত সিন্ডিকেট করেছে তেলগুলো, আমাদের কিন্তু শুরু থেকেই আমাদের কিন্তু দেখেন গভর্নমেন্টের ভুলগুলো কোথায় ছিল, আনস্মার্টনেসের পরিচয় কোথায় দিয়েছে জানেন? তেলের কোনো ঘাটতি নেই, আপনি বলেন আপনি রেশনিক পদ্ধতিতে তেল দিবেন। যখনই আপনি এটি বললেন তখনই মানুষের মাথা ঢুকে গেছে যে তাহলে আমাদেরকে রিজার্ভ করতে হবে। তখনই মানুষ যার 5 লিটার দরকার সে 15 লিটার রিজার্ভ করা শুরু করেছে। তাহলে আপনি আপনার যদি ঘাটতি না থাকে তাহলে আপনি রেশনিক পদ্ধতিটা কেন বললেন? আপনি সেটা না বলতে পারতেন। এটা বলার কারণে মানুষের মধ্যে এই যে আতঙ্ক শুরু হয়েছে, এটা প্যানিক শুরু হয়েছে। সেই প্যানিকের কারণে কিন্তু মানুষ কি করছে, বারবার এই মজুদ করেছে। তাহলে আপনি শুরুতে বলেন আপনি দাম বাড়াবেন না, আপনার সফলতা একটা, আপনি দাম বাড়াচ্ছেন না। এখন যে বাড়ালেন, যারা ব্যবসায়ী যারা মজুদ করেছে এরা জানে আজকে হোক কালকে হোক আপনি বাড়াবেন। কারণ আপনি আইএমএফ থেকে আপনি ঋণ নিতে গেলেন, আপনাকে ঋণ দিচ্ছে না। কেন ঋণ দিচ্ছে না? কারণ আপনি দাম বাড়ান না, এই জন্য। তো বাধ্য হয়ে আপনি দাম বাড়াবেন। যারা ব্যবসায়ী তারা তো সুকৌশলী, তারা জানে আপনি বাড়াবেন, এই জন্য তারা ওয়েট করে আছে যে যখনই বাড়বে তখনই আমি তেলটা ছাড়বো। এই যে যখনই বাড়ছে তখনই তারা তেলটা ছেড়েছে। একটা প্রশ্ন করি, এই কৃত্রিম সংকটটা তৈরি করেছে জামায়াতের লোকজন, এরকম একটা অভিযোগ বিএনপি নেতাদের পক্ষ থেকে বারবার বলে, আমার টক শোতেও বলেছে। জামাতের লোকজন যদি হয়, আপনি দেখেছেন একটা জায়গায় তেল পাওয়া গেছে 30,000 লিটার, তাকে জরিমানা করছে 5,000 টাকা। এটা কি এক্সাম্পল? এটা কি এক্সাম্পল? আপনি জানেন এই আমাদের দেশে যতগুলো পাম্প আছে বেশিরভাগ পাম্পের রেজিস্ট্রেশন নাই। আমি কিছু পাম্পকে জিজ্ঞেস করে যাই যে আপনাদের রেজিস্ট্রেশন চলেন কিভাবে? স্থানীয় এমপিদেরকে টাকা পয়সা দিয়ে চলি আমরা। আপনি কোন জায়গায় মজুদ করতে পেয়েছেন, আপনি পাম্পকে সিরিয়ালা করে দেন যে তোমরা 2 বছর ব্যবসা করতে পারবে না। পুরো বাংলাদেশের যত পাম্প আছে তারা দেখবে যে একটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে, তো সুতরাং আমাকে আর এটা করা যাবে না। আর আপনি 5,000 টাকা, তারা জানে আপনি জরিমানা করবেন, এই জরিমানাটা রেখেই তারা মজুদ করছে। কারণ তারা তো জানে আপনি আপনার দৌড় কতটুকু। আমাদের আইনমন্ত্রী বলেছে না যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে, বললো না আইনে কি মৃত্যুদণ্ড আছে? আমাদের বক্তব্য অধিকারে আছে 3 বছর সাজা, আর আপনি বলে মৃত্যুদণ্ড দিবেন আইনের বাইরে। আইনমন্ত্রী আইনের বাইরে কথা বলতে পারে? আপনার কাছে আসবো। রাকিব হাসান কি বলে দেখি। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের পরে এলপিজি কার্ড দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু তার আগে একটা তথ্য আমি দেই, যদিও সত্য। সরকার বলা হচ্ছে যে গত 2 মাসে সরকার প্রায় 73,000 কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছে বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তো আবার আরেকটি কথা উঠেছে, 20,000 কোটি টাকা ছাপানো হয়েছে, ছাপিয়েছে সরকার, এরকম একটা বক্তব্য উঠেছে, যদিও গভর্নর বলেছেন কথাটা সত্য নয়। তাহলে ঋণ নিয়ে কি এসব কার্ড দেওয়া হচ্ছে কিনা? যে আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, ঋণ নিয়ে ব্যাপারটা হচ্ছে, ধরেন আমরা ইউনুসের আমলের প্রচণ্ড পরিমাণ ঋণ নেওয়া হয়েছিল, যেগুলো তখন পার্লামেন্টও ছিল না, কার সাথে আলোচনা করে নিয়েছিল আমরা জানি না। আমি একটু ভাইয়ের কথা একটু অ্যাড্রেস করি। সেটা হচ্ছে, ধরেন ভাই বলতেছিল যে হাসিনার সাথে তুলনা করতেছিল যে আমরা কাঁঠাল, বেগুনি, আলুর চপ অনেক কিছু দিতেছিল। এখন ধরেন এই সরকার তো এটা বলে নাই যে তোমরা তেলের বদলে মানে ফুয়েল মানে পেট্রোলের বদলে তোমরা ইউজ করো, সয়াবিন তেল ইউজ করো বা সরিষার তেল ইউজ করো, এরকম কিছু তো করা নেই। ব্যাপারটা হচ্ছে, ধরেন জ্বালানি এটা একটা বৈশ্বিক সংকট, এখন এটাকে তো আপনি অ্যাড্রেস করতে হবে। জ্বালানি একটা বৈশ্বিক সংকট। তারপরেও আমি মনে করি যে সরকার প্রায় এক্সাক্ট ফিগারটা মনে নেই 48 বা 49 দিন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি। ইভেন এখনো পর্যন্ত বাংলাদেশ তেলের দাম বাড়ালো, বাংলাদেশ দক্ষিণ এশিয়া সবচেয়ে কম রেট এখন পর্যন্ত বাংলাদেশে। ইভেন আমরা যে নেপালের গভর্নমেন্ট নিয়ে আমরা খুব প্রাউড ফিল করি, নেপালের গভর্নমেন্টে কিন্তু নেপাল কিন্তু মানে আপনি খেয়াল করে থাকবেন, রয়টার্স এবং ইন্ডিপেন্ডেন্ট কিন্তু বারবার বলেছিল যে পৃথিবীতে জ্বালানি সংকটের কারণে ব্ল্যাক আউট সবার আগে বাংলাদেশ হতে পারে, এরকম একটা আশঙ্কা তারাই প্রকাশ করেছিল। তো সেই জায়গা থেকে ধরেন বাংলাদেশের তেলের যে বর্তমান অবস্থা, সেই অবস্থা কিন্তু ধরেন আমাদের যে ওভারঅল যে ফুয়েলের মার্কেটটা বা সেটা যেহেতু আমরা প্রায় পুরোটাই আমদানি নির্ভর, এবং সেই জায়গা থেকে আমাদের মার্কেটের অবস্থানটা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল বলেন, ভুটান বলেন, পাকিস্তানের হ্যাঁ শ্রীলঙ্কা আমাদের মতোই। তো এই 3টা চেয়েও কিন্তু আমরা দুর্বল। তারপরেও কিন্তু আমাদের তেলের বাজার সবচেয়ে কম এখন পর্যন্ত। ইভেন আপনার এই নেপালেই কিন্তু এখন পর্যন্ত 200 টাকার উপরে ডিজেল পেট্রোলের দাম। তো সেই জায়গা থেকে ইভেন আপনি আরও যদি আমি একটু উদাহরণ দিই আপনাকে, মালয়েশিয়া বা ফিলিপিন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, এরা করছে কি 100-110%, 130% পর্যন্ত বাড়িয়েছে। বাংলাদেশ মাত্র বাড়িয়েছে 15%। এখন উনি যে বলছে প্রতিদিন সরকার 200 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে, কারণ জনগণের টাকায় তো জনগণের পিছনে খরচ করতেছে। এখানে একটা কথা আসলো, এটা আইএমএফ এর বিষয়টা। দেখুন, আইএমএফ এর বিষয়টা হচ্ছে, ধরেন এখন আইএমএফ এর যেহেতু লোন হচ্ছে না, আমাদের সামনের যে বাজেটার 1 মাস মতো সময়, তো আমাদের এই বাজেটে কিন্তু নতুন করে, কারণ এই সরকার কিন্তু আসলো
তার ফেব্রুয়ারি মাস থেকে যদি জুন মাসটা আপনি ধরেন, ফেব্রুয়ারি মাসে 17 তারিখে ক্ষমতা নেন, মানে 3.5 মাস তার পুরনো জিনিসে চলতে হয়েছে। তারপর মধ্যে আমাদের 17 বছরের যে গুণাক্ষরের যে সিস্টেম, সে জায়গা থেকে সরকার একটা জনবান্ধব নীতি প্রণয়ন করার চেষ্টা করতেছে। আসলে দেখুন সরকার, আমি মনে করি যে সরকার আসলে কাজের দিকে ফোকাস হচ্ছে এবং কাজটাই আমরা মূল্যায়ন করব। দিন শেষে আপনার চেহারা খুব সুন্দর, আপনি খুব ভালো স্মার্ট লোক, কোটটাই পড়ালো, কিন্তু আপনাকে একটা ভালো জায়গায় বসালো, অল্প পারফরমেন্স নাই। আমরা আসলে রেজাল্ট ওরিয়েন্টেড সরকার দেখতে চাই। তো সেই জায়গায় তাহলে আপনাকে তো বসে কোনো লাভ হলো না। আমি একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন এই সরকারের গভর্নর যিনি নিযুক্ত করলেন, তখন প্রচন্ড পরিমাণ সমালোচনা ছিল। আমি ব্যক্তিগতভাবে সমালোচনা করেছিলাম যে একটা ব্যবসায়ীকে কেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর করতে হলো, আরো তো কোয়ালিফাইড লোক ছিল, বা এই ফিল্ডে আরো আপনি কম্পিটিটিভ লোককে, ইফিশিয়েন্ট লোককে দিতে পারতেন। দেখুন একটা উদাহরণ আপনাকে দেই। ধরেন 17 ফেব্রুয়ারি যখন উনি মানে এই সরকার দায়িত্ব নেয়, তখন ওয়েজ অ্যান্ড মেন্সের হচ্ছে সরকারি ঋণ ছিল 17,590 কোটি টাকা। 22 এপ্রিল 4-5 দিন আগের ঘটনা, সেখানে এই ঋণটা কমে এসে এখন আসলো 11,103 কোটি টাকা। তো এটা টোনা সাফল্য না? সুতরাং আমরা রেজাল্ট ওরিয়েন্টেড সরকার দেখতে চাই। আর আপনি যে কথাটা বললেন যে ঋণে সরকারের উপর চাপ পড়বে কিনা, দেখুন এখন কার্ড নিয়ে অনেকে ট্রল করতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ধরুন আমাদের কার্ডটা মূলত হচ্ছে ওয়ান সিস্টেমে নিয়ে আসা দরকার, বা এটা সরকার ওই প্রসেসে আগাচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখনো পর্যন্ত এনআরডি ডাটাটা ডিজিটালাইজেশন না। যেমন আমি আজ থেকে 12 বছর আগে ভোটার হয়েছি, এখনো কিন্তু আমি ডিজিটাল কার্ড পাইনি। তো এক্ষেত্রে সরকার ধরেন নানা ধরনের যে সেবাগুলো, প্রণোদনা সেবা বা নানা ধরনের সেবাগুলোকে একটা রেটরিক অর্থে একটা কার্ড, মানে আপনাকে সেবা কার্ডের মধ্যে সকল সেবা না নিশ্চিত না করে। ইন্ডিভিজুয়াল কার্ড এখন বলতেছে যে ফুয়েল কার্ড, এলপিজি কার্ড, বা আপনার ফ্যামিলি কার্ড, প্রবাসী কল্যাণ কার্ড, কৃষক কার্ড। মূলত তার কার্ড হচ্ছে 3টা। একটা হচ্ছে ফ্যামিলি কার্ড, একটা কৃষক কার্ড, একটা স্বাস্থ্য কার্ড। আর বাকিগুলো জাস্ট একটা রেটরিক অর্থে তুমি সেবার অন্তর্ভুক্ত। তো আস্তে আস্তে সরকার এই সেবাগুলোকে এটার সাথে মার্জ করবে। আর ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমাদের এই সেবাগুলো তো মূলত ধরেন সমাজ কল্যাণ বা আমাদের এই একটা মন্ত্রণালয়ের খাত থেকে যায় সরকারের। তো সেই জায়গা থেকে অনেক বাজেটগুলো হচ্ছে ওভারল্যাপিং হয়ে যায়, অনেকগুলো মিস ইউজ হয়, অনেকগুলো মানে শূন্যভাবে থেকে ফেরত আসে। তো সরকার এই জিনিসগুলোকে একটা মার্জ করার চেষ্টা করতেছে। আমি মনে করি যেটা আমি একটু তেলের দিকে যাই। তেলের প্রশ্নের কথা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল পর্যাপ্ত তেল আছে, কিন্তু রেশনিং করা হলো, দেখা গেল দীর্ঘ লাইন, আবার তেলের দাম বৃদ্ধির পর দেখা গেল লাইনটা কমে গেছে। এখন একটু এবং সেই সাথে এখন আরেকটা বিষয় হচ্ছে তেলের সংকটের কারণে বিদ্যুৎ সংকটও দেখা দিয়েছে, লোডশেডিং এর পর্যায়ে বেড়ে গেছে। তাহলে সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বে আছেন তারা দুই ধরনের কথা কেন? না এটা 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 আপনি অ্যাবসলিউট ট্রু, আপনার কথাটা একেবারে সত্য। সেটা শুধু 2 ধরনের কথা না, আমি 5 ধরনের কথাও শুনছি। আমার জায়গা থেকে আমি 5 ধরনের কথাও শুনছি। এখানে ব্যাপারটা হচ্ছে কি, ধরেন মানে আমরা মানে যে এই যে মানে স্টেক হোল্ডারটা, এখানে ধরেন আমি আগে আপনাকে বললাম, আমরা এলপিজি বলেন, এলএনজি বলেন, সবকিছু কিন্তু আমরা আমদানি নির্ভর। ইভেন আমাদের বলেন নবায়নযোগ্য যে জ্বালানি, আমরা কিন্তু সোলার বলেন, হাইড্রোলিক জলবিদ্যুৎ বলেন, এগুলো কিন্তু আমরা নাই আমাদের। তো সেই জায়গা থেকে ধরেন এখানে অনেকগুলা রিগার্ডিং অনেক স্টেক হোল্ডার এবং একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। এখানে হচ্ছে ধরেন আপনার সাপ্লাই চেন, আপনি কিন্তু সরকার কিন্তু মজুরটা বাড়াচ্ছে, আমদানিও বাড়াচ্ছে। এবং আপনি দেখেন আমাদের কিন্তু সরাসরি যে গ্যাসের পাইপলাইন ইন্ডিয়া থেকে, সেখান থেকে আনা শুরু করলো। ইভেন আমরা স্টক মার্কেট থেকে সরকার দ্বিগুণ দামে তেল কেনা শুরু করলো যখন এরকম একটা ক্রাইসিস তৈরি হচ্ছিল। মূল সমস্যা হচ্ছে কি, ধরেন নানা জায়গা থেকে একটা সমন্বয়ের যে অভাব ছিল, বিশেষ করে প্রেস ব্রিফিং এর ক্ষেত্রে এই জায়গায় সরকার একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। এই কারণে নানা ধরনের বক্তব্য শুরু থেকে আসলো, কিন্তু এখন পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে যে সরকার এটাকে মোটা দাগে ওভারটেক করে ফেলছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ধরেন যেহেতু জিনিসটা আমাদের একটা ন্যাশনাল ক্রাইসিস, গ্লোবাল ক্রাইসিস, এই যুদ্ধ কবে থামে কেউ জানে না, আবার কবে শুরু কেউ জানে না। সুতরাং আমরা মনে করি ধরেন সরকার এই বাজেটে প্ল্যান এ জায়গা, প্ল্যান বি, প্ল্যান সি, এই জায়গাটাও সরকার তুলে ধরা দরকার। ধন্যবাদ। একটু আল মামুন রাসেল, একটা বিষয় নিয়ে আসি, সেটা হচ্ছে বিএনপির মহাসচিব এবং তিনি তো আবার মন্ত্রীও, তিনি বলেছেন জামায়াতের আমির, উনি এই প্রসঙ্গে বলেছেন যে জামায়াত তিনি বলেছেন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে। বক্তব্যের জবাবে তিনি বলেছেন জামায়াত আমির এবং তার দল কখনো সুষ্ঠু চিন্তা করে না। দেশি বিদেশি সব পর্যবেক্ষক এক বাক্যে স্বীকার করেছে নির্বাচন বাংলাদেশ সবচেয়ে নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠুভাবে হয়েছে, কিন্তু জামায়াত আমিরের বক্তব্য সঠিক নয়। এবং সেই সাথে তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন দেশকে আবারও ভিন্নভাবে তারা স্বৈরাচারের মধ্যে নিতে চাই কিনা সে চিন্তা আমাদের করতে হবে। তাদের যে অতীত ইতিহাস আমরা সবাই জানি, দেশবাসী সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন রাজনৈতিকভাবে তাদের পুরোপুরি নির্মূল করা যায় সেভাবে আমাদের কাজ করতে হবে। দেখেন, কি বলবেন আপনি? স্বৈরার শাসক মানে এটা শুধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেন নাই, প্রধানমন্ত্রীও কয়েকদিন আগে একটা বক্তব্যে বলেছেন যে বিরোধী দল স্বৈরার শাসকের মানসিকতা তৈরি হচ্ছে। আচ্ছা আপনি আমাকে বলেন তো বাস্তবতাটা কি? স্বৈরার শাসক কারা হয়? যারা ক্ষমতা আসে তারাই তো। আপনি দেখেন আমাদের দেশকে যেন ভবিষ্যতে স্বৈরার শাসন না আসে, ফ্যাসিজম না আসে, এই জন্য হচ্ছে জুলাই সনদটা। আমাদের ব্যালেন্স অফ পাওয়ার, এই যে এতদিন পর্যন্ত 2/3 মেজরিটি বাংলাদেশের ইতিহাসে যতবার পেয়েছে ততবার বাংলাদেশ গর্তের মধ্যে পড়েছে, যতবার 2/3 মেজরিটি পেয়েছে।
কারণ যতবার 2/3 মেজরিটি পেয়েছে ততবার তারা সংবিধান পরিবর্তন করেছে। 2001 সালে বিএনপি জামাত 2/3 মেজরিটি পেয়েছে। এর পরবর্তীতে সংবিধান পরিবর্তন করে বিচারপতি কে এম হাসান, যিনি আইন সম্পাদক ছিল, বিএনপির আইন সম্পাদক ছিল, পরবর্তী তাকে ততবার সরকার প্রধান বানানোর জন্য তার বয়স বৃদ্ধি করা হয়েছে, কারণ 2/3 মেজরিটি পেয়েছে। আওয়ামী লীগ 2/3 মেজরিটি পেয়েছে করে যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছে, যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। আবার এই প্রথম তৃতীয়বার 2/3 মেজরিটি পেয়েছে, আবার সেম স্বৈর শাসনের দিকে চলে যাচ্ছে দেশ। কেন? আপনি দেখেন, আমাদের জুলাই সনদের ব্যাপারটা ছিল চেক অ্যান্ড ব্যালেন্স, ক্ষমতার ভারসাম্য রক্ষা করা। এই যে দ্বিকক্ষ, আপনি 142 দিয়ে 2/3 মেজরিটি পেয়ে আপনি সংবিধান যাচ্ছে তাচ্ছে আপনি পরিবর্তন করতে পারতেন। কিন্তু দ্বিতীয় কক্ষ হলে, এই যে দ্বিতীয় কক্ষ যদি পিআর হয়, তাহলে আপনি চাইলেও আপনি পরিবর্তন করতে পারবেন না। কেন? এটার জন্য কেন পিআর হলে পারবেন না? ব্যালেন্স নেই। কেন আপনি পারবেন না? কেন পিআর হলে কেন পারবেন আমি আপনাকে কেন বলি। বলেন? পিআর হলে জামাতের বিরোধী দলের যে শতাংশ এবং সরকারি দলের যে শতাংশ, পার্থক্য হচ্ছে কয়টা? তাও তো বিএনপি মেজরিটি না, মেজরিটি না, কেন বেশি। একটা হচ্ছে তা তো BNP 2/3 বেশি না। মেজরিটি না, একটা হচ্ছে 2/3 মেজরিটি, আর একটা হচ্ছে বেশি। আমি আপনাকে আমি- আমি আমি- ডিসক্লেমার দিই, আমি আমি শেষ ডিসক্লেমার করি। দিই, আমি আমি শেষ করি, শেষ করি, শেষ জি, করি। জি। 10 সেকেন্ড ডিসক্লেমার দিই। সেটা হচ্ছে ধরেন আমি নিজে পার্সোনালি মানে সিটের অনুপাতে আমি পক্ষ না, আমিও চাই যে এটা প্রপোর্শনাল ভোটের অনুপাতে হোক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরেন ভোটের অনুপাতে হলেও বিএনপি মেজরিটি পাচ্ছে ওখানে, আপনি যে সিটের প্রপোর্শনে বলেন তাও মেজরিটি পাচ্ছে। এবার আপনি বলেন 2/3 মেজরিটি না, ওখানে তো 2/3 মেজরিটি না। আপার হাউসে আপনি আপার হাউসে 2/3 মেজরিটি পাচ্ছে না। আপার হাউসে আপনি 4 থেকে 5টা মেজরিটি বেশি পাবেন, মেজরিটি পাচ্ছে। 4 থেকে 5টা বেশি পাবেন। তাহলে আপনার এইখানে ব্যালেন্স হচ্ছে না। আপনার আপনি যখন 2/3 মেজরিটি চাইবেন, তখন আপনার এখানে ব্যালেন্স হবে না। তখনই আপনি চাইলে সবকিছু, আপনি দেখেন, আমরা জুলাই সনদে কি চেয়েছিলাম? জুলাই সনদে চেয়েছিলাম যিনি দলীয় প্রধান হবে, যিনি দলীয় প্রধান হবে তিনি রাষ্ট্রপ্রধান হবেন না। এতদিন পর্যন্ত শেখ হাসিনাকে আমরা দেখেছি উনি হচ্ছে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না। তা আমাদের আমরা চেয়েছিলাম যে আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি বিএনপির প্রধানমন্ত্রী হবে না। কিন্তু আপনি যখন এই যে যিনি দলীয় প্রধান উনি যখন প্রধানমন্ত্রী হচ্ছেন, এই জন্যই সব জায়গায় সবার আগে বাংলাদেশ তো নাই, এখন সবার আগে বাংলাদেশ জাতীয় দল হয়ে গেছে। কেন সবার আপনি এই যে গভর্নর, আমি শেষ করি, আপনি দেখেন, আমি এক্সাম্পল দিচ্ছি তো আপনাকে। আপনি যে গভর্নর কথা বলেন একটু আগে, এই যে গভর্নর কি নির্বাচন কমিটির সদস্য ছিল, একটু রিংখেলাপি ব্যক্তিকে আপনি গভর্নর বানাই দিলেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি কাকে বানালেন? আপনার শিক্ষক সমিতির এই ছিল, সভাপতি ছিল। হ্যাঁ, আমি আপনাকে এই দেখাচ্ছি। আপনি দেখেন, আপনি বিবিসি তে কি করলেন? বিবিসি তে আপনি তিনজন সন্তানকে বসাই দিলেন। আপনি বিসিবিতে তিনটা সন্তান, এটা অ্যাড কমিটি ভাই, সামনে ইলেকশন হবে। আরে যে কমিটি হোক না কেন ভাই, এখন থেকে যে কোনো কমিটি হোক, এখন নির্বাহী আমাদের সরকার চালাচ্ছে, সরকারকে আপনি জামাতের লোক বসাবে, এনসিপি লোক বসাবে। আপনি বসান না, যোগ্য ব্যক্তিরে বসান। তো যোগ্য ব্যক্তি বসাইছেন, তো সেই যোগ্য মানুষ বসে তাকে বসাইছেন। বিসিবিতে কি ভালো খেলা জানে আরে খেলোয়াড় ভাই, এটা অ্যাড কমিটি লোক নেই? আরো আছে না, আপনি এখানে আন্দার লেখাতে বসাইছে, তিন নেতাকে আপনার তিন এখানে আরো সন্তানকে অনেকে বসাইতে হবে বসাইছে। কেন? তার মানে কি আপনি তো সব জায়গায় করছেন এটা? এখন তারা কত হচ্ছে ক্লাবের দেখেন, সাথে, ক্রিকেট ক্লাবের সাথে তারা জড়িত, দেখেন স্থানীয় সব ক্লাবের জায়গায় সাথে ভাই, জড়িত, সব শোনেন। জায়গায়, শুধু এক জায়গায় না, সব হ্যাঁ, জায়গায়। বলেন, এবার আপনি আসি, বলেন। এবার আসি, আপনি এবার কথা বলতেছেন। এবার আসি, এবার দেখেন, হ্যাঁ বলেন। দেখেন আমি একটা উদাহরণ দিছি, বাংলাদেশ ব্যাংকের উদাহরণ দিছি। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকে কি করেছে। বলেন। আপনি এই যে এসএলএম এর মতো গ্রুপ যে বড় প্রায় 2 লক্ষ কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়েছে, 5টা ব্যাংকে একবারে দেউলিয়া করে দিয়েছে। আপনি কি করলেন? অধ্যাদেশ যেটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেই অধ্যাদেশটা আপনি কি করলেন? সংশোধন করে দিলেন। আপনি আর বাতিল করলেন না। আর আপনার প্রয়োজন, যতটুকু আপনার প্রয়োজন ততটুকু রাখবেন, যতটুকু আপনার প্রয়োজন মিষ্ট, আর যতটুকু আপনার প্রয়োজন না এটা হচ্ছে দুষ্ট। আপনি কি করলেন? প্রত্যেকটার ক্ষেত্রে বললেন যে অধ্যাদেশগুলো আমরা বাতিল করছি কেন? আমরা সংশোধন আকারে করব। কিন্তু আপনি ব্যাংক অধ্যাদেশটা কি করলেন? সংশোধন করলেন, 18 ক যুক্ত করে দিলেন। কি যুক্ত করলেন? যারা আপনি 83,000 কোটি টাকা দিয়ে আপনি 5টা ইউনাইটেড ইসলামিক ব্যাংক করেছেন, 5টা ব্যাংকে একীভূত করেছেন 83,000 কোটি টাকা ভর্তুকি দিয়ে, সেই ব্যাংকে আপনি আইনে বলে দিয়েছেন 7% দিলে কি হবে? 7% দিলে তারা ওই যে ঋণ খেলাফি যারা ব্যাংকে দেউলিয়া করেছে তারা ব্যাংকের মালিকানা ফেরত পাবে। এবং আপনি অবাকের বিষয় জানেন, আপনি যে গভর্নরকে পরিবর্তন করা হয়েছে কেন জানেন? এই বিএনপি সরকার আসার পরে এই মনসুর সাহেব বলেছেন যে যারা এতদিন পর্যন্ত ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে সে পুরনো শকুন চাচ্ছে আবার ব্যাংকগুলো দখল করার জন্য, কিন্তু আমি থাকতে দিব না। তার 7 দিনের মাথায় তার বিরুদ্ধে মব হয়েছে, 7 দিনের মাথায় তাকে সরানো হয়েছে। এমন একজনকে বসাইলেন যিনি নিজেও ঋণ খেলাপি, ওই একই গ্রুপের সদস্য, একই গ্রুপের সদস্য। তাহলে আপনি যে সবার আগে বাংলাদেশ নেই তো রে ভাই। আচ্ছা ঠিক আছে, সবার আগে বাংলাদেশ আপনার অভিযোগ আছে। সেক্ষেত্রে আমি একটা প্রশ্ন করি, গুপ্ত নিয়ে তপ্ত হচ্ছে রাজনীতি, বেশ উত্তপ্ত। তো জামায়াত এখনো কি গুপ্ত অবস্থায় আছে, মানে এখনো কি গুপ্ত অবস্থায় রাজনীতি করবে? আপনার কি মনে হয়? দেখেন, মানে আসলে মানে গুপ্ত আমার কাছে যেটা আমি আপনাকে এই বলছি, দেখেন এটা একটা ন্যারেটিভ দাঁড় করাচ্ছে। যেমন একটা ছাত্র দল, আমাদের ছাত্র দলের যে বর্তমান যতগুলো কমিটি আছে সবগুলো দেখবেন বুড়া চাচাদের কমিটি বলে, চাচা দল, কেউ বলে চাঁদাবাজের দল। এর এগেনিস্টে আপনাকে একটা ন্যারেটিভ দাঁড় করাইতে হবে।
আমি অবাক হয়ে যাই, আমি শুরুতে আপনাকে বলেছি আমার প্রধানমন্ত্রী আমরা শ্রদ্ধা, আমাদের দেশ, আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত হলে আমাদের দেশ সম্মানিত হবে। প্রধানমন্ত্রী আমাদের আবেগের জায়গা, আমাদের দেশের প্রধান, কিন্তু ওনার থেকে যখন এই থার্ড লেয়ারে বক্তব্য শুনি, আজকে পুরো সবগুলো ক্যাম্পাসে এত অস্থিতিশীল কেন হলো? এই শুধুমাত্র প্রধানমন্ত্রী যখন বলছে গুপ্ত গুপ্ত, আমার দলে কি বলে তোমরা যদি স্লোগান দাও তাহলে তোমাদেরকে বলবো গুপ্ত, তার মানে কি? এটা তো প্রধানমন্ত্রী থেকে আশা করা যায় না, এটা তো থার্ড লেয়ারের নেতার বক্তব্য, এটা তো আপনার থেকে আশা করা যায় না। উনি যখন এটা দেওয়া শুরু করেছেন সবাই সুযোগ পেয়ে গেছেন, আরে ভাই আপনি গুপ্ত। আমি আপনাকে এই যে আপনি যাদেরকে শিবির, যাদেরকে আপনি গুপ্ত বলছেন, এই যে বর্তমান ছাত্রদলের যে সভাপতি, এই সভাপতি এই আন্দোলনের আগে 24 আগে আপনি দেখেন, আপনার ক্যামেরা যদি দেখার সুযোগ থাকে দেখেন, এ রাকিব এবং শিবিরের সভাপতি একসাথে বসে মিটিং করে আন্দোলনের এই যে 5 আগস্টের যে আন্দোলনের করেছে, আপনি দেখেন একসাথে বসে। কিন্তু এখন হয়ে গেল গুপ্ত। আহারে আপনি মানে এখন কাকে গুপ্ত বলবেন? বাংলাদেশে এই পর্যন্ত 700-র উপরে গুম হয়েছে শুধু জামাত শিবিরের। জামাত শিবিরে গুম হয়েছে, আপনি দেখেছেন জামাত শিবিরের, আপনি ক্যাম্পাসগুলোতে দেখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি কে হত্যা করা হয়েছে 2009 সালে। তারপরে 2013 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 2 জনকে হত্যা করা হয়েছে। এই যে মার্চ ফর ডেমোক্রেসি যখন বেগম জিয়া ডাক দিয়েছেন, তখন বিএনপির লোকজন কিন্তু বের হয় নাই। শিবিরের এই যে মালিবাগে শিবিরের নেতা মনসুর, সে শাহাদাত বরণ করেছেন। আপনি যখন 2021 সালে 22 সালে যখন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন প্রেস রিলিজ দিয়েছিলেন, তখন তিনি বলেছেন জামাত সহ সকলে মিলে আমরা একসাথে মাঠে নামবো। তাহলে একসময় প্রত্যেকটা জায়গায় এখন আপনি তাদেরকে বানা দিচ্ছেন, আপনি কি তাদেরকে গুপ্ত? অসংখ্য ধন্যবাদ। আর রাকিব আল হাসান, প্রধানমন্ত্রী আমাকে ওনার কাছে কথা বলতে হ্যাঁ, আপনি বলবেন আপনি রেস্টুরেন্টে কথা বলতে পারেন। জি, বলেন। প্রশ্নটা করে ফেলি, জাস্ট এটা হচ্ছে প্রধানমন্ত্রী প্রয়োজনে কথা বলেন না, যখন কথা বলেন অন্যভাবে কথা বলেন। আমি এই শব্দটা উচ্চারণ করতে চাই না। তা একজন রাজনীতিকের মতো কথাবার্তা বলেন, তিনি এই কথাটা বলেছেন। আসলে প্রধানমন্ত্রী প্রয়োজনে কথা বলেন না, বিশেষ করে যদি উনি সংসদের কথা বলছেন। আপনি সেই কথার কি জবাব দিবেন? দ্বিতীয় কথা হচ্ছে যে গুপ্ত যে অভিযোগটা তাদেরকে বলা হচ্ছে, সেটা আসলে ভ্রান্ত একটি বক্তব্য তিনি বলছেন। দেখুন, আসলে প্রধানমন্ত্রী কোথায় কথা বলবেন, কতটুকু কথা বলবেন, কি বিষয়ে কথা বলবেন, এটা তার একান্ত নিজস্ব ব্যাপার। একজন প্রধানমন্ত্রী কেন, বিরোধী দলীয় নেতাই যদি বলেন বা কোনো মিনিস্টার, সে এখন ধরেন এটা আমি আপনি ঠিক করে দেওয়ার কেউ না, তাই না? এখন প্রধানমন্ত্রী উনি রাষ্ট্রের নির্বাহী সর্বোচ্চ কর্মকর্তা, তো সেই জায়গা থেকে আমি মনে করি না ওনার যতটুকু প্রয়োজন। আর সংসদে বলেন, আইন বিষয় বলেন, পলিসি বিষয় বলুন। আর দেখুন, ব্যাপারটা হচ্ছে ধরেন আপনার যাকে দেখতে নারী তার চলন বা একটা কথা আছে, তাই না? এখন দেখুন, আমরা যখন এই কথাগুলো আসে যে আমরা কিন্তু হাসিনার আমলে দেখেছিলাম সবকিছু হাসিনা কেন্দ্রিক, মানে ওনারাই কিন্তু বারবার বলে চেক এন্ড ব্যালেন্স রাখা দরকার। তো সেই জায়গা থেকে তখন সবকিছু প্রধানমন্ত্রী হয়ে ওঠে, প্রধানমন্ত্রী চাল, তারপর সব জায়গায় প্রধানমন্ত্রী কেন, অন্য কেউ নাই কেন? তো সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী যদি তার দায়িত্বটা যদি বিন্যস্ত করে দেয়, তাহলে সমস্যা কোথায়? ওনার দল যদি এই কাজের জন্য আমাকে অ্যাপ্রুভ মনে করে, ওনাকে অ্যাপ্রুভ মনে করে, আপনাকে অ্যাপ্রুভ মনে করে, তারা আপনাকে দায়িত্ব দিলে সমস্যাটা কোথায়? এটা আমি কোনো সমস্যা কিছু দেখি না। এটা জাস্ট বাজারে একটা ওনাদের কথা অনুযায়ী ন্যারেটিভ বা বয়ান তৈরি করার একটা চেষ্টা। দেখুন, গুপ্ত বিষয়টা কেন আসলো, সেটা হচ্ছে ধরেন আমাদের 5ই আগস্টের পরে অনেকগুলো ক্যাম্পাসে মানে ছাত্র রাজনীতি আগেও পরেও ছাত্র রাজনীতি নিষিদ্ধের একটা আলাপ উঠছিল, তাই না? এখন আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীর বেশে যে আন্দোলনগুলো ওঠে, কিন্তু পরবর্তী সময় কিছুদিন পরে শিবিরের কমিটি দেয়, তখন হেডলাইন আসে অমুক আত্মপ্রকাশ করলেন, সভাপতি হিসেবে আত্মপ্রকাশ করলেন, সেক্রেটারি আত্মপ্রকাশ করলেন, যে আপনি বললেন যে আমি ছাত্র রাজনীতি চাই না, আবার আপনি কয়দিন পরে শিবিরের কমিটি হিসেবে করেন, তাহলে এটা কি আপনার মুনাফিকে বা দ্বিচারিতা আচরণ না? তো এটা তো আসলে আমাদের এই মুহূর্তে আপনাকে আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই যে গত 15 বছরে আপনি অনেক কিছু করার সুযোগ পান নাই, আপনি এটার একটা খোলসবন্দি আচরণ আপনি করেছেন, কিন্তু এখন যদি আপনি এটা করেন তাহলে তো আপনার এই প্রশ্ন উঠবেই। কারণ আপনি একটা চরিত্র যাই বলতেছেন যে আপনি সাধারণ শিক্ষার্থী, আবার এখানে এসে আপনি আত্মপ্রকাশ করতেছেন। দেখেন, আপনার মনে থাকার কথা, যখন ওই মিটফুডের হত্যাকাণ্ডের পরে তখন বুয়েট থেকেই বিভিন্ন অশ্লীল মানে অশ্রাব্য অশালীন স্লোগান উঠেছিল যে 1 2 3 4 তারেক রহমানের ড্যাশ ড্যাশ, বা মানে মুখে আসার মতো না। তো তখন কি সাধারণ শিক্ষার্থীর বেশে তারা আসলো, পরবর্তী দেখা গেল যে ওরা শিবিরের নেতাকর্মী বা বিরোধী দলের তারা নেতাকর্মী। দেখুন, আপনি গুপ্ত বিষয়ে কথা বলছেন, আমি একটু দেখাই আপনাকে। ধরেন আমি আজকে অনেকগুলা মানে নিউজ আমি কালেক্ট করেছি, দেখেন, মানে এগুলো মূলধারা পত্রিকার নিউজ। দেখেন, প্রকাশ্যে এলেন ছাত্র শিবিরের সভাপতি সেক্রেটারি মাহবাব বিপ্রবি, যাই কোন ইউনিভার্সিটি, এবার নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকাশ্যে এসেছে ছাত্র শিবির, ও এগুলো মূলধারার নিউজ। প্রকাশ্যে আসলো হাবিব রবি শিবিরের সভাপতি সেক্রেটারি, এগুলো তো পত্রিকার নিউজে আসছে। সুতরাং এই জিনিসটা তো আপনাকে বলতে হবে, কারণ হচ্ছে ধরেন আপনার শিবির তো এখন রাজনীতি নিষিদ্ধ দল না, জামাতও নিষিদ্ধ দল না, তারা তো বিরোধী দল। তো আপনি রাজনীতি করবেন, তাহলে আপনি কমিটিতে রাজনীতি করুন না কেন? তো এখন এই যে জিনিসটা করলে তো ধরেন এটা আসলে রাজনীতির খোলসবন্দি করে এবং রাজনীতিকে আসলে গুপ্ত দিকে নিয়ে যায়। এখন যদি গুপ্ত রাজনীতি করতে হয় তাহলে এটা করবে ছাত্রলীগ, করবে ছাত্রলীগ নিষিদ্ধ। তারা হয়তো তারা বলতে পারবে আর্গুমেন্টের জায়গা থেকে, ভাই আমার তো রাজনীতি করার তুমি সুযোগ রাখো না, এখানে আমি গুপ্ততার লিখেছি, আপনার তো কোনো সমস্যা নেই, তাহলে আপনি দিয়ে যাচ্ছেন কেন? তো আপনাকে এটা বলবে না? কারণ হচ্ছে কি, আপনি তো মানুষকে বিভ্রান্ত করতেছেন, কারণ আপনি একটা সময় সাধারণ শিক্ষার্থীর সাথে মিশে যাচ্ছেন,
মিশে গিয়ে বলতেছে আমরা ক্যাম্পাসে কোনো রাজনীতি চাই না। তো যখন ক্যাম্পাসে রাজনীতি করতে পারেন তখন আপনি হঠাৎ করে আসা মানে খোলসবন্দি আচরণ থেকে মুক্ত হয়ে আপনি একটা কমিটি ঘোষণা করবেন। তো এটা তো আসলে মুনাফিকি আচরণ ছাড়া কিছুই না। এই কারণে এই জিনিসটা প্রশ্ন যাই, এই জাতীয় বিষয়টা আমি আলোচনা অন দ্য পয়েন্ট একটু বলবো। নতুন প্রশ্ন ভাই, নতুন আমি প্রশ্ন on the point ওনাকে একটু বলতেন বলি। তারপর আমি আবার বলবো। on the point একটু বলি। বলেন হ্যাঁ, বলেন। মানে এক মিনিট রাকিব ভাই কয়েকটা নিউজ দেখালেন যে প্রকাশ্যে আসছেন, উনি তো বললো এতদিন পর্যন্ত শিবির প্রকাশ করতে পারেন, এখন প্রকাশ্যে আসছেন। যদি নিউজটা হইতো যে হাবিব প্রবীর শিবিরের সভাপতি প্রকাশ্যে আসছে না, এমন যদি হতো তাহলে একটা কথা, এটা 5 বছর হয় না, এটা আরো 6 মাস 1 বছর পরে আসছে। এর আগে কিন্তু আপনি আলোচনা করেছিলেন যে আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান ক্যাম্পাসে। আপনি তো তাদের প্রকাশ্যে আসার জন্য, তো ওনারা প্রকাশ্যে আসছে, তাহলে তো আপনি গুপ্ত থেকে চলে আসতেছে। একই ব্যক্তি এবার দেখেন পয়েন্টটা শুনেন, এবার আমি পয়েন্টটা শুনেন। এবার একই ব্যক্তি আন্দোলন করেছিলেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান। এবার আমি কয়েকটা নিউজ দেখাই। হ্যাঁ দেখান। উনি তো মেডিকেলের ছাত্র। হ্যাঁ দেখান। মেডিকেলে এই পাবনা মেডিকেল কলেজ, হ্যাঁ দেখান। এই সমকালের নিউজ দেখেন। সমকালের নিউজে 22 সদস্য ভিতরে ছাত্রদল কমিটির 11 জন ছাত্রলীগ নেতা পাবনা মেডিকেল কলেজ। তারপরে দেখেন জাবি ছাত্রদল কমিটিতে নিউজ পাবেন নিউজ। আচ্ছা আমি শেষ করি। জাবি ছাত্রদল কমিটিতে 12 ছাত্রলীগ কর্মীকে পদায়নের অভিযোগ। দেখেন ছাত্রদলের এটা হচ্ছে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের 15 কর্মী। এটা কোন, এটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তারপরে দেখেন আমি দেখাই, তারপরে দেখেন ছাত্রলীগের কর্মী থেকে ছাত্রদলের সভাপতি, ছাত্রলীগের কর্মী থেকে ছাত্রদলের সভাপতি। ওনার কিছু তথ্য দিয়েছেন, আমাকে একটা সময় দেন শুনেন। আমি মাউন্ট ভাইয়ের একটা ফেসবুক স্ক্রিনশট আমার কাছে আছে 3 জুন 2015 সালে, ঠিক আছে? এখানে একটা অনুষ্ঠানে স্ক্রিনশটটা পুরোটা দেখা যাচ্ছে না ছবিটা। এখানে প্রধান অতিথি শেখ হাসিনা, বিশেষ অতিথি মোহাম্মদ নাসিম, সভাপতি সৈয়দ মহসিন আলী, সম্ভবত সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সেখানে উনি বক্তব্য দিচ্ছেন, ঠিক আছে? উনি কে? উনি আমার সামনে বসে আছে রাসেল ভাই। ওরা ব্যাখ্যা এর চেয়ে বড় গুপ্ত আর কিছু আছে বলেন? এখন এই জামা শিবির ন্যারেটিভ তৈরি করতেছেন, এখন এর চেয়ে বড় গুপ্ত আর কিছু আছে? শুনেন, এর চেয়ে বড় গুপ্ত আর কিছু আছে? এই গুপ্ত ধরো এর চেয়ে বড় কিছু আছে? আমাকে তো আত্মপ্রকাশ করতে না হবে। দিবেন আপনি দিন, আমি শেষ করে নিই। আপনি শেষ করতে এখন বলতে হবে আমাকে। বলেন না এখন বলতে হবে। দেখেন বলেন। দেখেন জলিল ভাই, এর আগে অনেকগুলো মিডিয়াতে উনি তো মাত্র দেখেছেন মনে হচ্ছে, অনেকগুলো মিডিয়াতে বলেছি এই প্রোগ্রামটা কিসের প্রোগ্রাম? স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম। আপনি দেখেন প্রোগ্রাম কি প্রোগ্রাম? এই প্রোগ্রাম, হ্যাঁ আপনি দেখেন, আপনি তো এটা কি ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম? নো, ওটা আপনারা এভাবে মিশে গেছেন। না এই তো সমস্যা এখানে। সমস্যা তো এখানে। এখানে এটা যদি ছাত্রলীগের বা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম হতো, প্রোগ্রাম আপনি গেছেন, আপনি আবার ব্যাখ্যা দিচ্ছেন। উনি প্রধানমন্ত্রী তখন। ওনাকে আপনি অন করতেন? আরে উনি প্রধানমন্ত্রী। ওনাকে অন করতেন? আরে আমার কথা শেষ করতে দেন। আগে ব্যাখ্যাটা শুনেন না ভাই। আমি তো জানি আপনি প্রিপারেশন নিয়ে আসছেন, আমাকে এটা দেখাবেন, এটা তো আমি জানি। হ্যাঁ বলেন। এটা এর আগেও আমি জিটিভিতে আমি ব্যাখ্যা দিয়েছি। এটা হচ্ছে মন্ত্রণালয়ের প্রোগ্রাম। আচ্ছা, আমি বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশন একটা ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম, জাতীয় বিতর্ক সংগঠন। 100টা সামাজিক সংগঠনকে ইনভাইট করা হয়েছে। অটিজম দিবস উপলক্ষে প্রোগ্রাম ছিল, এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রোগ্রাম, স্বাস্থ্যমন্ত্রী অতিথি এখানে। আর সেই ব্যক্তি আপনি বলেছেন, আমি 10 মিনিট শেষ করি না ভাই। সেই ব্যক্তি আপনি বলেছেন, আচ্ছা আপনি তো আমাকে ব্যাখ্যা দিবেন না, কারণ আপনি তো এটা নিয়ে আসেন, আমি জানতাম। বলেন আপনি এই প্রোগ্রামটা যদি বাংলাদেশ ছাত্রলীগের হতো, এখন আপনি যদি বলেন আপনি এই কি বলে সরকারের প্রোগ্রাম আপনি কেন গেলেন? আপনি কি সরকারকে ট্যাক্স দেন না 17-18 বছর? ঠিক আছে সরকারকে রাইট। আমি আবার আমি শেষ করি, আপনি শেষ না করতে দিলে আমি তো জানি এটাতে আপনি এডিট করবেন। বলেন আপনি বলেন। আপনি 17-18 বছর, উনি বললেন না একটু আগে যে রাশেদের কালকে আমার এই টক শো দেখেছে, তার মানে কি? হ্যাঁ, রাশেদের যে বক্তব্যটা দেখিয়েছেন এর বিপরীতে এটা আসবে, তো আমি জানতাম উনি এটা নিয়ে আসবে। ব্যাপার হচ্ছে এটা কি, এটা যদি বাংলাদেশ আওয়ামী লীগের কোনো প্রোগ্রাম হতো, ছাত্রলীগের কোনো প্রোগ্রাম হতো, এটা মন্ত্রণালয়ের প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম। ওকে ফাইন, আমি আবার দেখাচ্ছি। এবং কি মজার বিষয় হচ্ছে, আমি আপনাকে দেখাই 2013 সালে এই আমি এবার আন্দোলনে এবার আমি শুধু আপনাকে দেখাই। দেখেন আমার ভাই তো নিয়ে আসছে, এজন্য আমি একটু আমি আরো দেখাচ্ছি। হ্যাঁ আপনি দেখাবেন, আমি জানি তো। আপনি তো আপনি দেখাবেন, আমি জানি। হ্যাঁ বলেন। আমি জানি। দাঁড়ান, এটা ছোট করে এই তো দাঁড়ান ভাই, দাঁড়ান। 5 আগস্টের আগে, 5 আগস্টের আগে মিডিয়াতে দেখেন, শুনেন মানে আপনার বক্তব্য। জি মিডিয়াতে, হ্যাঁ আচ্ছা শুনেন মিডিয়াতে। এই ভাই দাঁড়ান, আপনি দেখেন, আমাকে বিহারও নিয়ে গিয়েছে শুধুমাত্র ছাত্রদেরকে আইনি সহযোগিতা করতে গিয়ে। প্রত্যেকটা মিডিয়াতে দেখেন আমি দাঁড়িয়েছি, ঠিক আছে, আপনি যদি এক মিনিট শেষ করেন। উনি 5 আগস্টের পরে একটা বক্তব্য বলেছিল যে ওনারা মসজিদে নামাজ পড়তে হয়েছে, তাই না? তার মানে ওনারা প্রকাশ আসতে পারে না। প্রকাশ যদি না আসতে পারে তাহলে শেখ হাসিনার প্রোগ্রাম অনুযায়ী বক্তব্য দেখে যাবে। আর এটা কত সালে? আমি বিশ্ববিদ্যালয় শেষ করি 13 সালে। এটা কত সালে? এটা 16 সালে প্রোগ্রাম। কোন সময়? এটা 16 সালে। কখন নামাজ পড়তে পারেন? হলে নামাজ পড়তে পারেন। তো এটা কোন সময় ঘটনা? এটা তো 16 সালে ঘটনা। হলে আপনাকে নামাজ পড়তে দেন না, হাসিনা প্রোগ্রাম আপনাকে দাওয়াত দিচ্ছে, এটা বিশ্বাস করতে আমাকে। মুখস্থ কথা বলেন কেন? মুখস্থ কেন কথা? এটা 16 সালে ঘটনা। মুখস্থ কেন কথা? তো হলে আপনাকে নামাজ পড়তে দেয় নাই,
ফলে ছাত্রলীগ আপনাকে নামাজ পড়তে দেয় না, হাসিনা প্রোগ্রাম আপনাকে দাওয়াত আমি দেয়। 9-10 মানে আপনি মিলান, আপনি কি সঙ্গে আমি মিলান? মিলাচ্ছি তো আপনাকে। মিলান, হ্যাঁ মিলান। আমি হল থেকে বেরিয়েছি 2013 সালে। হ্যাঁ, মিলান। 16 সালে করে 3 বছর পরে। হ্যাঁ, তো ক্যাম্পাসে 3 বছর আপনাকে পরে। নামাজ পড়তে দেয় না, পরে আপনাকে আওয়ামী লীগের প্রোগ্রাম আপনাকে দাওয়াত দেয়। এই জিনিস আপনি বুঝান। এই তো সমস্যা এখানে। আওয়ামী লীগের সব শোনেন, প্রোগ্রামে শুনেন, শোনেন, আমি আওয়ামী লীগের আপনাকে সব প্রোগ্রামে ডিজিএফআই গোয়েন্দা সংস্থা আমি এনএসআই আপনাকে- মিলায় আমি রিপোর্ট আপনাকে দিত। বলি, আমি আপনি আপনাকে এগুলো বলি, বলে লাভ শোনেন, নাই। শোনেন। গুপ্ততা আপনারা গুপ্ত রাজনীতি শোনেন, করতেন। এই গুপ্ত শোনেন, রাজনীতি সাদিক কায়েম মুখস্থ- প্রকৃত দল ছিল, মুখস্থ আপনারা কথা বলবেন না, প্রকৃত দল মুখস্থ ছিলেন। কথা দর্শক, মুখস্থ কথা, আমার মনে হয় মুখস্থ সময় কথা শেষ। বলবেন। প্রমাণ দেখালাম আমাকে। দুজনকে অসংখ্য প্রমাণ দেখালাম ধন্যবাদ। আপনাকে। ডাক্তার রাকিব আল হাসান, লিডার ও রাজনীতি বিশ্লেষক ব্যারিস্টার আল মামুন রাসেল, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারাও আলোচনায় ছিলেন। আমার সময় নেই, একদম সময় নেই। 18 সাল কোটা আন্দোলনে জি। আমি জি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলেছিলাম ছাত্রলীগের সামনে কোনো দেখেন। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমরা এগ্রি করি, আমার এগ্রি মনে করি। হয় সময় এটা হবে আপনার না, এটা ভাই, এটা সময় হবে না। এটা understand। দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারাও এতক্ষণ আলোচনা দেখলেন বা সমস্ত বিচার আপনাদের উপর দিলাম। তাদের এই আলোচনার বিচার ভার তো আপনারাই করবেন। দর্শক, সেই ক্ষেত্রে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আপনাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণডালা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। তবে একটি কথা বলতে চাই যে আমরা চাই একটি অস্থিতিশীল বাংলাদেশ না, একটি স্থিতিশীল বাংলাদেশ চাই, যেখানে সকলে মিলে একসাথে রাজনীতি করে আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। সেই প্রত্যাশা সবার মনে, বিশেষ করে 5 আগস্টের অভ্যুত্থানের পর সেই লক্ষ্যে আমরা হাঁটতে চাই। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আবারও প্রাণডালা অভিনন্দন। দুই অতিথিকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল একই সময়ে চ্যানেল সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।